সুপ্রিয় দর্শক শ্রোতা, টাইম টেলিভিশনের স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই নিয়মিত অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয়টিকে নির্বাচন করেছি, বাংলা সাহিত্যের ক্ষণজন্মা কথা সাহিত্যিক, শ্রেষ্ঠ সাহিত্যিক সৈয়দ অলিউল্লাহর উপরে তার সাহিত্যকর্ম নিয়ে আমরা একটু কথা শুনব। আজকের স্টুডিওতে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি, যাকে পেয়ে এই স্টুডিও ধন্য হলো, তিনি হলেন প্রত্যয়বান সাহিত্যকর্মে বাংলা সাহিত্যে স্বাধীনতা উত্তর সময় থেকে শুরু করে এখন পর্যন্ত একজন অপ্রতিদ্বন্দ্বী কথা সাহিত্যিক, শ্রদ্ধেয় সেলিনা হোসেন। সেলিনা আপা, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আপনার এই ব্যস্ততম সময়ের মধ্য থেকে একটু সময় বের করে আমাদের সাথে এখানে একত্রিত হয়েছেন। কেমন আছেন আপনি? একটু ভালো আছি। আমরা আজকে আপনার কাছ থেকে অনেক কিছু শোনার খুব ইচ্ছে, কিন্তু আমি জানি যে আপনার এই ব্যস্ত বহুল এবারের নিউ ইয়র্ক সফরটা আপনার জন্য খুবই ব্যস্ততম সময়। আমরা এনজয় করছি আপনার বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন বক্তব্য শুনে আমরা খুবই অনুপ্রাণিত হচ্ছি। বিশেষ করে এই 3 দিন ব্যাপী যে বইমেলাটি হয়ে গেল, এই বইমেলা আমাদেরকে অনেক উচ্ছ্বাস দিয়েছে, অনেক আনন্দ দিয়েছে, এবং প্রতিটি পর্বে আপনার একটা বিরাট ভূমিকা আমরা দেখেছি। আপনি বিরামহীনভাবে আমাদের সাথে একীভূত ছিলেন, এই জন্য আপনাকে আমরা শ্রদ্ধার সাথে প্রাণঢালা অভিনন্দন জানাই। আজকে আমাদের এই স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আমরা এমন একজন মহান ব্যক্তিত্বকে নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। তিনি হলেন সৈয়দ অলিউল্লাহ। সৈয়দ অলিউল্লাহ সম্পর্কে আমরা যতটুকু জানি যে তিনি 1922 সালের 15ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। খুব অকাল প্রয়াণ আমি মনে করব যে 1971 সনের 10ই আগস্ট না যেন 10ই অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। আমরা আপনার কাছ থেকে সৈয়দ অলিউল্লাহ সম্পর্কে, তার জীবন, তার কর্মময় জীবন এবং তার সাহিত্যকর্ম সম্পর্কে একটু একটু করে জানবো। আপনি একটু বলেন প্লিজ। সৈয়দ অলিউল্লাহকে যখন আমি চিনতে শুরু করি তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার বিভিন্ন লেখা পড়ার যে ধারণাগুলো জন্মেছিল, বিশেষ করে আমাদের পূর্বসূরি লেখক রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, উপন্যাসে বিশেষ করে তারাশঙ্কর মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই ধারায় যখন এগিয়ে আসছি, পড়ছি, তখন একটি বই আমাকে খুব আলোড়িত করেছিল। সেই সময় 60-এর দশকে 1965 থেকে 68 পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়কালে, সেটা সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু, প্রথম খুব জনপ্রিয় উপন্যাস। হ্যাঁ, কিন্তু তারপরে উনি নাটক লিখেছেন, তার গল্প লিখেছেন, তার অন্যান্য বইও ছিল, কিন্তু এই উপন্যাসটির মধ্য দিয়ে বাংলা সাহিত্যের যে ধারাটি তিনি চিহ্নিত করেছিলেন, বইটি প্রকাশিত হয়েছিল 1948 সালে, এবং যে ধারাটি তিনি চিহ্নিত করেছিলেন আজকে 2016 সাল পর্যন্ত আমি বলবো যে সেই একই রকম ধারা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে আবর্তিত হচ্ছে। যে ধারাটি, যেই উপাদানটি তিনি গ্রহণ করেছিলেন উপন্যাসের চরিত্র এবং গল্পের পটভূমিতে, সেসব বিষয়গুলো এখনো আমাদের ভেতরে রয়ে গেছে। একজন ভণ্ডপীরের গল্প দিয়ে তিনি শুরু করেছিলেন, যে ভণ্ডপীর অন্য একটি গ্রামে গিয়ে একটি কারো মাজার নয়, একটি অজানা অচেনা জায়গাকে তিনি লাল সালু দিয়ে ঘেরাও করে মানুষের বিশ্বাস, মানুষের ধর্মীয় আবেগকে কিভাবে নষ্ট মানুষরা নানাভাবে ব্যবহার করে, বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করে এবং অর্থ গ্রহণ করে, টাকা পয়সা গ্রহণ করে তাদের বিশ্বাসের জায়গাটাকে নষ্ট করে, হরণ করে। নষ্ট এই অর্থে যে যেই লোকটি ধর্মীয় বিশ্বাসে একজন পুণ্যবান মানুষ, তিনি তার বিশ্বাসটাকে আহত করেন অন্যভাবে, যে অথবা প্রতারণা করেন সেইভাবে যে এটা একটি পীরের মাজার, তুমি এখানে আসবে, তুমি এখানে দান করবে, তুমি এখানে অর্থ দিবে, অথবা তুমি এখানে বিভিন্ন উপাদান যেমন চাল দিবে, ডাল দিবে, কলা দিবে, হাঁস দিবে, মুরগি দিবে, গরু দিবে, ছাগল দিবে, তারপরে তাদের সম্মানে এখানে একটা বড় ভোজ হবে,
মানে মানত পর্ব ওটা হ্যাঁ, সেটা, হ্যাঁ। এই যে জায়গাগুলোকে এক্সপ্লয়েট করা, হুম, সেই জায়গাগুলোকে তিনি তখনই ধরেছিলেন এবং এই গল্পটি তাই। এবং আজকের দিনে আমরা যখন জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টে উইমেন এম্পাওয়ারমেন্ট, নারীর সমানাধিকার ইত্যাদি অনেক বিষয় আমাদের অধ্যয়নের অন্তর্ভুক্ত করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটা জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিজ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে কয়েক বছর আগে। তখন কিন্তু আমরা দেখি যে এই উপন্যাসে যেই চরিত্রটি, যেই গল্পটি তুলে ধরা হয়েছে, সেটা নারীর বিরুদ্ধে প্রতিরোধের একটি বড় জায়গা। কারণ যে ভণ্ড পীরটি গ্রামের মানুষকে এভাবে প্রতারণা প্রতারিত করে করছে। তাদের বিশ্বাসকে আহত করেছে, হ্যাঁ, তাদের বিশ্বাসকে অমর্যাদা করেছে, সেই মানুষটি, তার প্রথম স্ত্রী, তার কোনো সন্তান হয় না। হ্যাঁ, এবং একটি সন্তানের জন্য তিনি বলছেন, সন্তানের জন্য তিনি আরেকটি মেয়েকে বিয়ে করলেন, জি, যে মেয়েটি তার তার সন্তান হলে কন্যা সমবয়সী হতো। এবং মেয়েটিকে যখন তিনি দেখতে গেলেন, মেয়েটি সেই ভণ্ডপীরকে বেড়ার ফাঁক দিয়ে দেখে হাসতে হাসতে অন্যান্য তার আশেপাশের বান্ধবীর কাছে বলছে, ও তো আমার বাবার বয়সী একটা হ্যাঁ, লোক, ওর সঙ্গে আমার কি বিয়ে হবে। কিন্তু এই ছিল তখনকার মেয়েদের জনজীবনের অবস্থা। মেয়েরা এভাবে পীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে পরিবারে এবং সমাজের কাছে। তাদের বয়সের মূল্যায়ন করা হয়নি, আবেগের মূল্যায়ন করা হয়নি, চিন্তা চেতনার মূল্যায়ন করা হয়নি, জি, এবং তারা কিভাবে একটি গৃহধর্ম পালন করবেন সেই জি, শিক্ষাটাও তাদেরকে দেয়া ছিল না। দেয়া ছিল না। আচ্ছা আপা, আমি আহ, এইটুকু শেষ জি, করি যে জি, গল্পের জায়গাটা জি, শেষে যখন দেখা যাচ্ছে যে ওই বিয়ে করে আনার পর হুম, সেই মেয়েটি বাড়িতে সেই ভণ্ডপীরের আহ, প্রথম স্ত্রীর কাছেই আশ্রয় গ্রহণ করলো। সে তাকে আচ্ছা, জড়িয়ে ধরে তাকে বুকের মধ্যে মুখ আহা, লিখিয়ে সে ঘুমায়। সে কখনো স্বামীর সঙ্গে ঘুমানোর ব্যবস্থা মানে চিন্তাই করতে চিন্তাই পারতো না করতে এবং পারে না। যেতও না। রাইট। তখন ওকে, এবং ওনার কোনো কথা শুনতেও না, হুম, হুম, তখন ওকে শাস্তি দেওয়ার জন্য তিনি বললেন যে গ্রামের সব মানুষই তো ওই মাজারটায় ভক্তি ভরে ঢোকে, ভক্তি ভরে সালাম করে, ভক্তি ভরে বেরিয়ে আসে। হুম, ওকে ওই ঘরে ঢুকিয়ে রাখলেও ভয় পাবে, ভয় পেয়ে তার কাছে আত্মসমর্পণ করবে এবং বলবে যে আমি ভুল হুম, হুম, করেছি হুম, এবং আমি এখন থেকে ঠিক হয়ে যাব। হুম, কিন্তু তিনি যখন ওকে রাতের বেলা বন্দি করে রাখলেন, ভোরবেলা দরজা খুলে ভাবলেন মেয়েটি এসে তার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলবে, হ্যাঁ, মাপ হ্যাঁ, চাবে। মাপ চাবে, হ্যাঁ। দেখা গেল যে সেই মেয়েটি সেই মাজারের গায়ে পা লাগিয়ে ঘুমিয়ে আছে, একদম একদম গভীর ঘুমে আচ্ছন্ন সে। আচ্ছন্ন। এই যে প্রতিবাদের একটি অসাধারণ। বড় জায়গা, জি, জি, এই চিন্তা 1948 সালে যেই চিন্তাটা তিনি করেছিলেন, আজকের দিনেও এটা গভীরভাবে আমাদের জীবনকে সে অনেকখানি প্রভাবিত করে। আমাদের মেয়েরা নানাভাবে লেখাপড়ায় এগিয়ে এসছে, বের হচ্ছে, সমাজের নানা জায়গায় কাজ করছে। বিশেষ করে ওই বয়সী মেয়েরা গার্মেন্টসের যে জায়গায় অর্থনৈতিক উপার্জনগুলো করছে, জি, তাদের দরজা অনেক খুলে গেছে। কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ যে সময়ে দেখেছিলেন, সেই সময়টা এমন একটা অন্যরকম সময় ছিল এবং তিনি একজন দূরদৃষ্টি সম্পন্ন লেখকের দায়িত্ব থেকে এই কাজটি করেছিলেন। এখানে হ্যাঁ, আমরা আপনাকে অনেক ধন্যবাদ আপা। খুব সংক্ষেপে আপনি সৈয়দ অলিউল্লাহর এই বিখ্যাত উপন্যাসের যে একটি গল্প যে লাল সালু, এটি সম্পর্কে আমাদেরকে বর্ণনা করলেন। আপনি কি মনে করেন যে তখনকার দিনে সৈয়দ অলিউল্লাহ তার সূক্ষ্ম দূরদর্শিতা দিয়ে যে লেখাটি লিখেছিলেন, যে গল্পটি লিখেছিলেন, এটা আজও আমাদের ভিতরে উপলব্ধ হচ্ছে? এবং হ্যাঁ, আজকের যে সামাজিক অবক্ষয় এবং তখনকার যে সামাজিক অবক্ষয়ের যে একটা প্রতিতুলনা, কিরকম ভাবে আপনি দেখেন? আজকে আমরা আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশে মেয়েরা অনেক দূর এগিয়ে যাচ্ছে। তারপরেও মেয়েদের উপরে এই যে টর্চার হচ্ছে, ধর্মীয় উন্মাদনা তাদের উপরে বিভিন্ন রকমের নানা রকমের এমন ধরনের নিপীড়ন তাদেরকে করা হয় মাঝে মধ্যে। এটা আপনি কিভাবে মূল্যায়ন করেন? এবং এ সম্পর্কে বাংলা সাহিত্যে অন্য সৈয়দ অলিউল্লাহর পরবর্তী সময়ে অদ্যাবধি আপনি এ এই ধরনের লেখা আপনি এ আপনার চোখে পড়ছে কিনা? আপনার নিজেরটা তো আমরা দেখছি। তার বাইরে আমরা ২-১টা হ্যাঁ, লেখার উদাহরণ নিতে পারি আমাদের কিনা? লেখকরা যারা সেই ৪৭ পরবর্তী সময় থেকে, জি, আমি এইটুকু আগে একটি বলি, পরে জি, আমি মেয়েদের ব্যাপারে আসব, জি, যে ৪৭ পরবর্তী সময় থেকে জি, আমাদের যে সাহিত্য তৈরি হতে শুরু করলো, তখনকার পূর্ব পাকিস্তান, জি, এক সময়ের পূর্ব বাংলা, পূর্ব বাংলা, এক সময়ের পূর্ব বাংলা, তারপরে পূর্ব পাকিস্তান, এখন বাংলাদেশ। বাংলাদেশ। সেই পূর্ব বাংলায় আমি মনে করি আমাদের সাহিত্যের যে মূল স্রোত, দ্বাদশ শতাব্দীতে চর্যাপদের যে পাণ্ডুলিপিটা আবিষ্কার করলেন পণ্ডিতরা, জি আপা। হরপ্রসাদ শাস্ত্রী,
তারপর থেকে সাহিত্যের যে স্রোতটি চলে আসছিল 47 পরবর্তী সময়ে, আমাদের এই পূর্ব বাংলায় আমরা একটি ভিন্ন ধরনের সাহিত্যের মাত্রা যুক্ত করতে পেরেছি। বাহ! এই অর্থে আমি বলবো যে আমাদের তখনকার যারা ইয়াং লেখক ছিলেন, যেমন সৈয়দ ওয়ালিউল্লাহ, শওকত ওসমান, কবি শামসুর রহমান, আল মাহমুদ, আবু জাফর ওবায়দুল্লাহ, আবু আলাউদ্দিন রুশদ, আজাদ, জি, আবু রুশদ, এরকম অনেকে যারা এবং সেই রশিদ সময় মানে, করিম, রশিদ হ্যাঁ, করিম, রশিদ জি, করিম, সর্দার জয়নুদ্দিন, এরকম জয়নুদ্দিন, অনেকেই যারা সেই সময়ের মানুষ ছিলেন, তারা কিন্তু সাহিত্যের মূল স্রোতটাকে নিজেদের মতো করে উপলব্ধি করেছিলেন জি, এবং ধরেছিলেন। জি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়া পাকিস্তান জি, ধর্মীয় উন্মাদনায় তখন একটা বেশ বড় রকমের উত্তাল, জায়গায় ছিল। জি, তারা চেয়েছিল বাংলা বর্ণমালাকে 1949 সালে আরবি হরফে লেখার চিন্তা করেছিল। চিন্তা করেছে। আমাদের তখনকার মনীষী পণ্ডিতরা সেটা প্রতিহত করেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো পরিষ্কার বলেছেন যে যখন উর্দুকে রাষ্ট্রভাষা করার চিন্তা করা হচ্ছে, জি, তখন তিনি বলেছিলেন বাঙালি যদি বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করে, এটা হবে তাদের জন্য গণহত্যার শামিল। গণহত্যা। এটা একটা পরিষ্কার বাক্য জি, ওনার এবং কাছে আছে। সেটারই প্রতিফলন আমরা দেখলাম যে 52 যে 52তে 21শে হলো, ফেব্রুয়ারি, আমরা সেই গণহত্যার শিকার হলাম। জি, 71-এ এসে 71-এ আমরা এসে। আমরা আমাদের কিন্তু ধারাক্রমটা, এই যে একজন হুম, মহান মানুষ, পণ্ডিত মানুষ এই এ কথাটি কথাটা বলে বললেন, গেলেন। তিনি ভাষার প্রশ্নে বলেছেন। জি, এই ভাষাটা তো একটি জাতিসত্তার আইডেন্টিটির জায়গা। এই নিশ্চয়ই। আইডেন্টিটির জায়গা যে শনাক্ত করতে না পারে, সে তো অনেক দুর্ভাগ্যের শিকার হয়। জি, তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নিজেদের ভাষাটাকেও কিন্তু তখনকার লেখকরা ঠিক করেছিলেন। জি, এই যে উর্দু আরবি প্রভাবিত বাংলাকে বর্জন করে তারা আমাদের প্রমিত বাংলাকে ঠিক করে রেখেছিলেন, রাইট। এবং সেই বাংলাটা আজকের দিনে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে। জি, প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রচলিত। আমরা হুম, যে ভাষায় আজকে গল্প, উপন্যাস, কবিতা, নাটক রচনা করছি, তো এই জায়গাটায় আমি যেটা বলি যে আমরা ভিন্নতা অর্জন করেছি বিভিন্নভাবে। যেমন আমাদের ভাষা আন্দোলন এসছে, জি, এটি সাহিত্যের একটি বড় উপাদান। আমরা সামরিক শাসন দেখেছি। 1958 সালে আইয়ুব খান যে সামরিক শাসন প্রবর্তন করলো, জি, বাংলাভাষী কোনো অঞ্চলের লেখকরা কোথাও সামরিক শাসনের জাতাকলে পিষ্ট হতে দেখেনি নিজেদেরকে। আমরা 61 সালে রবীন্দ্রনাথের জন্মশতবর্ষের পাকিস্তানি সরকারের বিরোধিতা দেখেছি, রাইট। এবং রবীন্দ্রনাথকে বর্জন করতে বলা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছিল, এমন রাইট। কথাও শুনতে হয়েছে। হ্যাঁ, আমরা 1966 সালের 6 দফা দেখেছি। পুরো রাজনৈতিক বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক যে ধারাটি শুরু হয়েছিল, জি, সেটাও আমাদের সাহিত্যের উপাদানের একটি অন্যতম মাত্রা। 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, আমরা যদি সাহিত্যের পটভূমি হিসাবে এই সব কিছু চিন্তা করি, জি, তাহলে কিন্তু অন্য কোনো দেশের কোনো লেখকের এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়নি, জি, তারা এই জায়গাটি তৈরি করতে পারবেন না। আমি সেই অর্থেই বলবো যে বাংলা সাহিত্যের যে বড় স্রোতটি বহমান ওকে। আমাদের এই বঙ্গে, আমরা সেই জায়গাটা তৈরি করতে পেরেছি। অনেক ধন্যবাদ আপা। আমরা দর্শক, আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, বিরতির পর স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আমরা আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম বাংলা সাহিত্যের বর্তমান সময়ের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী কথা সাহিত্যিক, যিনি স্বাধীনোত্তর বাংলাদেশে অদ্যাবধি বিরামহীনভাবে তার সাহিত্য চর্চা করে এখন পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী হিসাবে সুপ্রতিষ্ঠিত আছেন। তিনি হচ্ছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় কথা সাহিত্যিক সেলিনা হোসেন। আপা, আমরা কথা শুনছিলাম আপনার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথা। সেটি হচ্ছে সৈয়দ অলিউল্লাহ এবং তার কর্মময় জীবন, তার সাহিত্যকর্ম এবং আজকের প্রেক্ষাপট। আমরা আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমরা একটি লাল সবুজ পতাকা পেয়েছি। আমরা গর্ব করার মতো অনেক কিছু পেয়েছি। একটি মাত্র ভাষা, যেই ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে সারা পৃথিবীতে,
ধর্মের জন্য প্রাণ দেয়, অনেক কিছুর জন্য প্রাণ দেয়, ভাষার জন্য প্রাণ দেয়, এই দৃষ্টান্তটি আমরাই স্থাপন করেছি। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যে সাহিত্য কর্মগুলো বাংলাদেশে হচ্ছে, এই বিষয়ে আমরা বিশেষ করে কথা সাহিত্যে আমরা দু একজনের কথা আপনার কাছ থেকে নিতে চাইবো। এজন্য আমরা আখতারুজ্জামান ইলিয়াসকে চিনি, তার লেখা আমরা পড়েছি, আমি অনেক ছোট ছিলাম, আবু রুশদের সাহিত্যকর্ম সম্পর্কে কিছুটা জানি। এমনকি আরেকজন তার গল্প আমার খুব ভালো লাগতো, আবুল খায়ের মুসলিউদ্দিন, আমার খুব শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন তিনি। এরকম দু একজনের কথা কি আপনার কাছ থেকে আমরা একটু নিতে পারি, যারা স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের কথা সাহিত্য, এমনকি হুমায়ুন আহমদ পর্যন্ত মোটামুটি সে একজন জনপ্রিয়, আমরা তাকেও হয়তো এক পর্যায়ে কথা সাহিত্যিক ভাবতে পারি কিনা, এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা একটু কথা শুনবো। আমি কি তার আগে একটু এটা বলবো যে আমরাই কিন্তু আমাদের মাতৃভাষা বাংলার জন্য জীবন দান করি একমাত্র নই, আমাদের আরো 11 জন জি আমি সেটাও আমি খুব শ্রদ্ধার সঙ্গে খুব শ্রদ্ধার সঙ্গে তাদেরকে স্মরণ করতে চাই। 1961 সালের 19 মে তখনকার আসাম রাজ্য সরকার অহমিয়াকে রাজ্যের ভাষা হিসেবে ঘোষণা করলে বরাক উপত্যকায় যে বাঙালিরা ছিলেন তারা প্রতিবাদ করে বলেছিলেন যে আমরা এখানে একটা মেজরিটি সংখ্যক বাংলা ভাষী আছি, আমাদের ভাষাটাকেও স্বীকৃতি দিতে হবে। তখন আন্দোলন হয়, তখন শিলচর, কাছাড়, হাইলাকান্দি ইত্যাদি নিয়ে যে করিমগঞ্জ ইত্যাদি নিয়ে যে বরাক উপত্যকা, সেইখানে এই মিছিলের উপর গুলি হয় এবং শিলচর স্টেশনে 11 জন শহীদ হন। এর মধ্যে একজন মেয়ে আছে, কমলা ভট্টাচার্য, তিনি আমাদের বাংলাদেশে। আমরাও তাদের এই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে আজকের এই অনুষ্ঠানে স্মরণ করছি। আপনার জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি, এই বছর আমরা 19 মে, একদম 19 মেতে ওই 11 জন শহীদ স্মরণে আমরা একটি আলোচনা সবাই ছিলাম, সেখানে আমি একটি প্রবন্ধ পাঠ করেছি। এখানে 21 চেতনা পরিষদ নামে একটি সংগঠন হয়েছে, আমার এক বন্ধু ওবায়দুল্লাহ মামুন, আপনি তাকে চিনেছেন, উনি এটা করেছিলেন এবং এই বছরই সেটা শুরু হয়েছে। আমি একটা মূল প্রবন্ধ সেখানে পাঠ করেছিলাম, লুৎফুর নাহার লতাও পাঠ করেছিলেন। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমি এটাই বলি যে 52 অনুপ্রেরণা থেকেই মূলত ওই কাজটি ওখানে হয়েছে। 71 এর মুক্তিযুদ্ধ না, আমি যেটা এবং বলতে চাচ্ছি 52 এর অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা থেকে এখনকার যুব সমাজ, এখনকার লেখক সমাজ কি করছে এই ব্যাপারে বলেন। সেটাই আর কি, যে আপনারা যে এই কাজটি করছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা এই চেতনার আয়োজন করেছেন, 19 মেকে স্মরণ করেছেন। এবং আমি মনে করি 52-র পাশাপাশি 1961-র 19 মেকে স্মরণ করা, কারণ তারাও বাংলা ভাষার জন্যই জীবন দিয়েছিলেন। নিউ ইয়র্কে বসে আপনারা এই কাজটি করছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই জন্য। তবে যে ইয়েটা বলছিলেন যে লেখকটা, যে মানে আমাদের যে ধারাবাহিকতা, আমি অনেক সময় বলে থাকি যে আমাদের হাসান আইজুল হক, তিনি আমাদের একজন অন্যতম প্রধান লেখক। 2009 সালে জার্মান ভাষার একজন লেখক, তিনি হার্টা মুলার, তিনি পুরস্কৃত হলেন দ্য পাসপোর্ট উপন্যাসের জন্য। আমি বলছি যে আমাদের সাহিত্য কিভাবে আন্তর্জাতিক অন্য দেশের সাহিত্যের সঙ্গে একই সম অবস্থানে থাকে। হার্টা মুলার যেটা উপন্যাসটা লিখলেন পাসপোর্ট, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রোমানিয়া থেকে একজন জার্মানি যাবেন, তার একটি পাসপোর্ট দরকার। তখন সেই বাবা কিছুতেই ঘুষ দিয়ে আটার বস্তা দিতেন, যেহেতু তিনি আটার কলে চাকরি করতেন, যে পাসপোর্টটি দিবেন, তাকে নানাভাবে চেষ্টা করছেন কিন্তু পাসপোর্টটা হচ্ছে না। তখন তিনি তার মেয়েটিকে বললেন যে তুমি যাও। মেয়েটি গেল তার কাছে, এক রাত থাকতে হলো তাকে তার সঙ্গে, তারপর সেই বাবার পাসপোর্টটা হলো। মেয়েটি যখন বাড়ি এলো 2-3 দিন পরে বাবা তাকে গালি দিল বেশ্যা বলে। বাবার পাসপোর্ট বাবাই তাকে পাঠিয়েছে। আমি এই জায়গাটি দেখাতে চাচ্ছি যে মূল্যবোধের জায়গা থেকে হাসান আইজুল হকের যে আত্মজা একটি করবি গাছ আছে গল্পটি, দেশভাগের পর চলে এলো। মেয়েটা খুবই মানে পরিবারটি, বাবাটি খুবই প্রায় অসুস্থ, রোজগার করতে পারে না, 1 সের 2 সের চাল কেনারও তখন টাকা নেই তাদের কাছে। এবং মেয়েটি তখন যা করে, মেয়েদের যা করতে হয়, অনেক সময় নিজের শরীর বিক্রি করতে চাইলো। বাড়িতে যখন অনেক ছেলে টেলে আসতো, বাবাটা দেখিয়ে দিত যে বাধ্য হয়তো বটেই, মানে নিজের অন্যের জন্য। তো বাবাটি তাকে দেখিয়ে দিত ছেলেটিকে যে ওই ঘরে যাও, ওখানে মেয়েটি আছে। কিন্তু আমি মূল্যবোধের জায়গা বলি যে ওই বাবাটি
করবী গাছের বিচিগুলো হাতে নিয়ে বসে থাকতো, ওগুলো খুব বিষাক্ত বিচি, এবং মনে করতো যখন আর পারবে না, এই দৃশ্য দেখা সহ্য হবে না, এই ভাত খাওয়াটা সহ্য হবে না, তখন তিনি সেই বিষটা খেয়ে ফেলবেন। ওই বাবাটি অসাধারণ। মেয়েটিকে কিভাবে গালি দিচ্ছে, আর আর এই এই বাবা মেয়েকে বাবাটি কিভাবে হ্যাঁ উপলব্ধি করছে। কিভাবে উপলব্ধি করছে যে পরিস্থিতিটা মেয়েটা সামলাচ্ছে, জি তার অবদানটাকে স্বীকার করে নিজের পিতৃত্বের ব্যর্থতার কথা মনে করে তিনি এই সব করছেন। জি এই যে আমাদের এই সব কিছু মিলে আমি বলি যে সাহিত্যের এই সব জায়গাগুলো আমাদের গভীরভাবে দেখা দরকার। নিশ্চয়ই এই আপা। গভীর দেখার ভেতর থেকেই আমরা কিন্তু মনে করতে পারবো আমার দেশ, আমার জাতি, আমার সবকিছুর অস্তিত্ব নিয়ে আমি ভিন্ন দেশের পাঠকের কাছে যাচ্ছি। জি জি আপনার যেমন জি আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সিপাই, সিপাই, রাইট। সেই ওসমান যে চিলেকোঠায় থেকে নেমে এসে জি যখন গুলি হচ্ছে, সে যখন চারদিকে তাকাচ্ছে, হ্যাঁ হ্যাঁ তার মনে হচ্ছে সব দিকেই পূর্ব বাংলা, পূর্ব বাংলা। কোথাও পাকিস্তানিদের বাহ, বাহ। বন্দুকের নল নেই। রাইট। এই যে জীবনবোধের জায়গাটা, দেশ জাতি নিজের সত্তাকে ধরে রেখে উপন্যাসের গল্পটাকে বুনন করা, জি এই কাজটি আমাদের লেখকরা করেছেন। এবং স্বাধীনতা পরবর্তী সময়েও আমরা দেখেছি আমাদের সাহিত্যে মুক্তিযুদ্ধের উপাদান এসছে, জি নানা গল্প এসছে, যুদ্ধের গল্পর তো বিচিত্র মাত্রা থাকে, সেগুলো তো আসতেই হবে, কারণ এগুলো সমস্ত আমরা যারা সেই সময়ের লেখক, আমরা যেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি, তারা সে কাজটি করেছি। আবার যারা ইয়াং, যাদের জন্ম স্বাধীনতার পরবর্তী সময়ে হয়েছে, লিখতে এসছে, তাদের কাছে আবার মুক্তিযুদ্ধ অন্য মাত্রা নিয়ে এসছে। তারা হয়তো সেই দৃষ্টিকোণ থেকে আবার যুদ্ধটাকে নিজেদের মতো করে গল্পের ভেতর নিয়ে আসছেন, উপন্যাসে নিয়ে আসছেন, কবিতায় নিয়ে আসছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে 47 সময় থেকে যেই স্রোতটা শুরু হয়েছিল, জি সেই স্রোতে অনবরত সংযোজন ঘটেছে, সংযোজন করেছে। সংযোজন ঘটেছে। এবং আমাদের লেখকরা, এই সময়ের লেখকরা, তরুণরা সবাই মিলে সেই স্রোতটাকে ধরে রাখছেন, যে স্রোতের ভিতর দিয়ে একটি জাতি তার সাহিত্যকে বেগবান রাখে এবং মনে করে যে সেখানে কখনো চড়া পড়বে না। এবং এই যে অগ্রসরমুখিতা, এই যে আমরা যে এই যে অগ্রসরমুখী, যে ধারাবাহিকভাবে যে আমরা এগিয়ে যাচ্ছি, এইটার যেন কখনো, এটা কখনোই আমরা চাইবো না যে এই এগিয়ে যাওয়ার মধ্যে যেন কোনো ছেদ না পড়ে। হ্যাঁ। এবং এই ব্যাপারে আপনার অভিমতটা কি? এই ব্যাপারে আমার অভিমত যেটা, এই যাতে অর্থাৎ ছেদ আমি না একটা পড়ে। জিনিস বোঝাতে চাচ্ছি আপা, যে সাহিত্যের ধর্ম যদি আমরা মনে করি যে সার্বজনীন, অর্থাৎ সব মানুষের কথাই সাহিত্য বলবে, অর্থাৎ সব মানুষকে একত্রিত করে আমাদের যেই অবক্ষয়টুকু আছে, এটুকুকে আমরা, আমাদের ভিতরে অনেক পৈশাসিকতা আছে, আমাদের ভিতরে অনেক নৃশংসতা আছে, এই জিনিসগুলোকে আস্তে 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 আমাদের সাহিত্য দিয়ে, আমাদের তো ক্ষমতা নেই, সাহিত্য দিয়ে সেটা করার কি ধরনের চিন্তা আপনার ভিতরে আছে? এবং আপনার যে ফলোয়ার যারা আছে, অসংখ্য আপনার পাঠক আছে। আমার মনে পড়ে আপা, আমি খুব প্রাসঙ্গিক, সময়ও খুব কম আমার এই অনুষ্ঠানের, সেটা হচ্ছে যে 1998 সনের দিকে দেশ পত্রিকায় আপনার একটি গল্প আমি পড়েছিলাম, সম্ভবত ফিরে দেখা গল্পটির নাম। ওখানে অনেকগুলো ভালো ভালো আর্টিকেল ছিল, সেখানে বদরুদ্দিন উমর, তারপরে ভিন্ন মত পোষণ করে লিখেছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, অনেকেই লিখেছিলেন। তো আমার কাছে আপনার গল্পটি আমাকে খুব আলোড়িত করেছে। আপনি মেয়েদেরকে উদ্বুদ্ধ করছিলেন কি একটা সম্ভবত মিছিলের ব্যাপারে, অর্থাৎ ভাষার কথা, রাষ্ট্রভাষা বাংলা চাই, ওরা স্লোগান দিচ্ছিল। এই যে আপনার চিন্তা এবং কর্মের মধ্যে দিয়ে যে বিষয়টা উঠে আসছে, আপনি কি মনে করেন যে আপনি যখন, খোদা না করুন, আপনি যখন থাকবে না, আপনার বিকল্প হিসাবে এরকম সাহিত্য করার মতো আপনি কিরকম দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের ভবিষ্যৎটা আপনি কিরকম দেখছেন? আমি অত্যন্ত আশাবাদী, এবং আমি শুধু আমার বিকল্প হবে কেন, আমার চেয়েও শ্রেষ্ঠ হবে, বড় হবে, সে ছেলে বা হোক বা মেয়ে হোক, যে কোনো যার যতটা ক্ষমতা আছে, সে যদি পরিচর্যা করে, পরিশ্রম করে, সময় দেয় এবং নিষ্ঠার সঙ্গে, সাধনার সঙ্গে জিনিসটা গ্রহণ করে, তাহলে কিন্তু এই অর্জনটা সম্ভব। কিন্তু আমি ফাঁকি দিলাম, আমি শুধু লেখার জন্য 2 পৃষ্ঠা লিখলাম, 5 পৃষ্ঠা লিখলাম, তাহলে তো হলো না। এইটা তো হবে না। মানে যেটা আমরা, যে সৈয়দ অলিউল্লাহকে আমরা এজন্যই স্মরণ করছি যে তিনি কথা সাহিত্যে যেই আদর্শ নির্মাতা হিসাবে তিনি যেটা স্থাপন করেছেন, পরবর্তীতে আমরা দেখেছি সৈয়দ মুজতবা আলী, উনিও অনেক রসালো ভাবে, নানান ভাবে বিভিন্ন, যেমন একটা কোথায় আফগানিস্তানের কোন এক জায়গার একটা দেশে বিদেশে একটা ইয়েতে পড়েছি যে কত চমৎকার ভাবে তিনি কোন বৈচিত্র্য নিয়ে লিখেছেন। তা আমরা আশাবাদী যে বাংলা সাহিত্যে, বিশেষ করে বাংলা সাহিত্য হচ্ছে, আমি মনে করব যে পৃথিবীর একটি উন্নত মানের সাহিত্য।
এবং এই সাহিত্যকে, যেটা আপনি বললেন যে হাসান আজিজুল হকের একটা প্রতিতুলনা দিলেন আরেকটা গল্পের সঙ্গে, আমরাও চাই যে আমাদের সাহিত্য বিদেশে, সর্বদেশে, সর্ব জায়গায় অন্য ভাষায় ভাষান্তরিত হোক। হ্যাঁ, শুধু সব ধরনের লেখাই যদি ভাষান্তরিত হয়, আমাদের কবিতা যদি ভাষান্তরিত হয়, তো একদিন আমাদের ওখানেও তো রবীন্দ্রনাথ তৈরি হতে পারে, নজরুল তৈরি হতে পারে। এই আশাবাদ কি আমরা করতে পারি? অবশ্যই করতে পারি। এই অবশ্যই ব্যাপারে করতে এই পারি। ব্যাপারে বাংলাদেশে এবং বাংলাদেশ সরকারের কি কি ভূমিকা, বিশেষ করে বাংলা একাডেমি আমাদের এটার জন্য একটা বিরাট একটা বটবৃক্ষের মতো কাজ করে আসছে। বাংলা একাডেমি সম্পর্কে যদি আপনার কিছু জানা থাকে, আপনি আমাদের দর্শকদের জন্য বলতে পারেন যে বাংলাদেশে, আগামী বাংলাদেশে কি প্ল্যান আছে, কি পরিকল্পনা আছে আমাদের সাহিত্যকর্ম, আমাদের সাহিত্য আদর্শকে আরো সমুন্নত করার বিষয়ে আপনার কাছে। বাংলা একাডেমিতে প্রতিষ্ঠিত হয়েছে 1955 সালে, জি, ভাষা আন্দোলনের পরবর্তী, এবং সেই ভবনেই প্রতিষ্ঠিত হয়েছে, যেই ভবন থেকে গুলি বর্ষণের নির্দেশ দিয়েছিল তখনকার মুখ্যমন্ত্রী নুরুল আমিন। তো এটা একটা দিক যে আমরা প্রতিরোধের জায়গায় নিজেদের ভাষাটাকে স্থাপন করতে পেরেছি, সেই ভবনটিকে একটা গবেষণাগারে পরিণত করতে পেরেছি। এখন আমাদের শিল্প সাহিত্য চর্চা কিন্তু শুধু বাংলা একাডেমি কেন্দ্রিক হবে না। এইটা বাংলা একাডেমি তার পরিচর্যা করবে না, তার এটা পরিচর্যা করবে। বাংলা একাডেমি হয়তো প্রকাশ করবে, বাংলা একাডেমি লেখকদের ডেকে এনে ওয়ার্কশপ করায়, সাহিত্যের ওয়ার্কশপ যেটা অনেকেই করে, এই ধরনের কাজ করবে। কিন্তু ওয়ার্কশপ করে কেউ তো তার লেখকের জায়গাটা যেতে পারবে না। কবি শামসুর রহমান তো কোনো ওয়ার্কশপ করে এই বড় কবি হননি, বা সৈয়দ ওয়ালিউল্লাহও না। তো সেই জন্যই বলছে যে এগুলো করলে যেটা হয় যে আপনি হয়তো 30 জন ছেলে মেয়েকে নিয়ে একটা ওয়ার্কশপ করছেন, তাকে সাহিত্যের পরিচিতিগুলো দিচ্ছেন, নন্দনতাত্ত্বিক ধারণাগুলো দিচ্ছেন, বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচয় করাচ্ছেন, তারা নিজেরা একটা সবাই মিলে আলাপ আলোচনা করে নিজেদের সাহিত্যিক বোধটাকে বড় করতে পারছে, প্রসারিত, এই কাজগুলো করবে। কিন্তু লেখককে নিজের মতো করে নিজেকে তৈরি হতে হবে, এবং সেটা আমাদের একদম প্রান্তিক বাংলাদেশ থেকে, একদম একদম প্রত্যন্ত অঞ্চল থেকে সবাইকে উঠে আসতে হবে। যেই জাগরণ আস্তে আস্তে হচ্ছে, আমরা খুবই আশাবাদী। আমরা স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আপনাকে আজকে পেয়ে আমরা আসলেই খুব আনন্দিত। আমরা খুব গৌরব বোধ করছি যে আপনি আপনার এই ব্যস্ততম সময়ের মধ্য থেকে কিছু সময় বের করে আমাদের সাথে সঙ্গ দিলেন। সময় বের করিনি, আমি এখানে আসাটা আমার জন্য একটু আনন্দের, আপনাদের সঙ্গে আপনার কথা বলে। আবার যখন আপনি আসবেন, আপনাকে নিয়ে আমরা আরো গল্প করব, আরো আড্ডা করব। আজকে আপনাকে এখানে পেয়ে সত্যি আমি ব্যক্তিগতভাবে খুবই কৃতজ্ঞ আপনার কাছে, যে আমি যে আপনাকে এখানে আনতে পেরেছি, এই জন্য আপনি আমাদের জন্য এবং আমাদের প্রজন্ম, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি দর্শকদেরকে একটু কিছু বলেন, এটা আমি চাইবো। ভবিষ্যৎ প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম। আমি এসেছি নিউ ইয়র্কে আয়োজিত, মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত বাংলা উৎসব এবং বই মেলায় অংশগ্রহণ করতে এবং তাদের আমন্ত্রণে। আমি মনে করি যে একটি জনগোষ্ঠীর জন্য এ ধরনের উৎসব খুবই জরুরি, যে জনগোষ্ঠীর ছোট্ট সন্তানটি থেকে শুরু করে বয়সী মানুষটি পর্যন্ত সবাই তার আইডেন্টিটির জায়গাটিকে খুঁজে নেবেন, এবং এই মেলার ভেতর দিয়ে, এই আনন্দ উদযাপনের মধ্য দিয়ে বই পড়ে, বই কিনে সবাই পরস্পরের কাছাকাছি আসবেন। আমি মনে করি নিউ ইয়র্কে যে কাজটি হচ্ছে, বাংলাদেশের বই মেলার সঙ্গে সম্পৃক্ত রেখে এটাকে যদি আরো প্রসারিত করা যায়, আরো যদি বেগবান করা যায়, এবং আমরা যদি সংস্কৃতির জায়গাটাকে বিশুদ্ধ রাখি, পরিশুদ্ধ রাখি, আমরা মনে করব আমরা সেই জাতি যাদের অহংকারের মাত্রা অনেক বড় এবং ব্যাপক। অনেক ধন্যবাদ আমাদের প্রিয় কথা সাহিত্যিক শ্রদ্ধেয় সেলিনা হোসেন, যা আমরা খুব প্রত্যয়বান, আমরা খুব দৃঢ়ভাবে আশা করছি যে আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের সাহিত্যকর্ম, আমাদের সর্বকিছুই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে সংস্থাপিত হবে। আমাদের অধপতিত সমাজ নিয়ে সৈয়দ অলিউল্লাহ যেভাবে লিখেছিলেন, আজকের যে সমাজ, আজকের যে প্রেক্ষাপট, সেরকম চিন্তা, তার চেয়ে আরো 100 বছর পরে, আরো 100 বছর পরে চিন্তা নিয়ে আমাদের সাহিত্যকর্ম এগিয়ে যাবে, এই আশাবাদ আমরাও ব্যক্ত করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য আপনাদের কাছে আমরাও কৃতজ্ঞ। আর আমাদের সাথে ছিলেন বাংলাদেশের এবং উভয় বাংলার শ্রেষ্ঠ কথা সাহিত্যিক আমাদের সর্বজন শ্রদ্ধেয় সেলিনা হোসেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।